আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। আরও একবার নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি 15তম পাঠ। 15তম পাঠে সমাধান করে দেব 234 পৃষ্ঠার 3 ও 4 নং প্রশ্নের সমাধান। তো শুরু করছি 234 পৃষ্ঠা থেকে। এখানে অনুশীলনীর সমাধান রয়েছে। ইতিমধ্যে কিন্তু 1 ও 2 নং প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। এটি 3 নং প্রশ্ন। প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। এটি হচ্ছে প্রশ্ন। এখানে কিছু উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলো থেকে গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো আমরা গড় ব্যবধান নির্ণয় করা শিখেছি। গাণিতিক গড় থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করতে পারি, মধ্যক থেকে নির্ণয় করতে পারি, প্রচুরক থেকেও নির্ণয় করা যায়। তো এখানে আমরা গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো প্রথমে আগে আমাদের যে কাজটি করতে হবে, গাণিতিক গড় এবং মধ্যক নির্ণয় করতে হবে। তো এখন আগে আমরা গাণিতিক গড় ও মধ্যক নির্ণয় করি। তো সমাধান শুরু করছি 3 নং প্রশ্নের। গড় ও মধ্যক নির্ণয়ের জন্য সারণী। এখানে আমরা একটা সারণী ব্যবহার করি। সারণীর প্রথম যে কলামটা এখানে থাকবে হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই মানগুলো, এগুলোকে আমরা এক্স চলকের মধ্যে ধরে নিলাম। তারপর হচ্ছে গণসংখ্যা থাকবে, এফ দ্বারা হচ্ছে কতবার আছে সেটা বোঝাবে, আর এফ এক্স এটা আমাদের গড় নির্ণয়ের জন্য লাগবে। আর যেহেতু এখানে সারণী আকারে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা লিখে নিলাম। সিএফতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বোঝানো হয়। প্রতিটি কলামের প্রথম সারির মানগুলো কিন্তু আমরা লিখে নিলাম যে কি হবে। তো এখন আমরা এগুলো পূরণ করি। এক্সের মানগুলো বসিয়ে নিলাম। 60 থেকে 67 পর্যন্ত আছে। এফ মানে গণসংখ্যা, এটাও লিখে নিলাম। এখন আমাদের এফ এক্স মানে এক্সের মান আর এফের মান গুণ করে এই ঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে 60 আর 2 গুণন করলে হয় 120। এখানে মোট গণসংখ্যা হচ্ছে 100, এখানে গুণ করলে হয় 120। 61-র সাথে 0 গুণন দিলে এখানে 0, 62 আর 15 গুণন দিলে 930। এইভাবে আমরা গুণন করে তারপর সবগুলো মান যোগ করব। যোগ করলে এখানে আমরা সামেশন এফ এক্স ইকুয়াল টু পাচ্ছি 6381। তারপর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে? প্রথমে 2 অর্থাৎ প্রথম গণসংখ্যা যা আছে তাই বসবে। তারপর প্রথম ঘরের গণসংখ্যার সাথে দ্বিতীয় ঘরের গণসংখ্যা যোগ হবে। 2 আর 0 যোগ করে কত হয়? 2। এই যোগফলের সাথে এখন আমরা তৃতীয় সারির যে গণসংখ্যা আছে সেটা যোগ করব। 15 আর 2 17। এইভাবে বাকি ঘরগুলো। আমরা কিন্তু এই ক্রমযোজিত গণসংখ্যা পূর্ব ক্লাস থেকে শিখে আসছি। আমি মনে করছি যে সবাই এটি বুঝতে পারবে। তো এখানে আমরা যোগ করে নিলাম। এখন আমরা গড় নির্ণয় করব। তো গাণিতিক গড় এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড n, অর্থাৎ এখানে সামেশন এফ এক্স হবে মূলত। এখানে আমরা সামেশন এফ এক্স লিখব। আমি আবারও বলছি এখানে সামেশন এফ এক্স হবে। তো এখানে এফ এক্সের মান হচ্ছে 6381 আর এন এর মান হচ্ছে 100। আমি আবারও রিপিট করছি, এখানে সামেশন এফ এক্স লিখতে হবে। 100 দ্বারা ভাগ দিলে আমরা পাই 63.81। তো এখানে কিন্তু আমাদের গড়ের যে সমাধানটা সেটা এক্স বারের মান নির্ণয় হলো। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ের জন্য এখানে মোট গণসংখ্যা n সমান 100, আর 100 হচ্ছে জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের জন্য আমরা এতদিন যে মধ্যকগুলো নির্ণয় করেছিলাম সেখানে অবিন্যস্ত আকারে উপাত্তগুলো ছিল, আমরা বিন্যস্ত করে নিয়েছিলাম। আর এখানে আবার গণসংখ্যা দেওয়া আছে। তো এখানে এক্ষেত্রে আমরা মধ্যকের যে সূত্র সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। অতএব মধ্যক সমান এমই সমান n ডিভাইডেড 2 প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 পদের যোগফল। অর্থাৎ এখানে এই সূত্রটা হবে n ভাগ 2 যোগ n ভাগ 2 যোগ 1তম পদের যোগফল, আর ভাগ হবে হচ্ছে 2। n এর মান 100, আমরা মান বসাই। 100কে 2 দ্বারা ভাগ হবে, এখানেও তাই। তো এখানে আমরা ভাগ করলে কি পাই? 50। 50 যোগ 1, 50 যোগ 51 পদের যোগফল, তম পদের যোগফল হবে আসলে 50 ও 51তম পদের যোগফল এখানে আমরা বসাবো। তো 50তম পদ কোথায়? আমরা এই যে ক্রমযোজিত গণসংখ্যা দেখি, এখানে আছে 2তম পদ পর্যন্ত, এখানেও 2তম পদ, এখানে 17তম পদ পর্যন্ত আছে। 17তম পদ পর্যন্ত মান হচ্ছে 62। এখানে আমরা 47তম পদ পর্যন্ত দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি 72তম পদ। তো এখানে 50 আর 51 আমরা এই 72-এর মধ্যে খুঁজে পাই। তো এখানে 72-এর দিকে যে এক্সের মান সেটা হচ্ছে 64, আর 50-51তম পদের মান 64 হবে। তো এখানে 64 যোগ 64 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 64।
এ মধ্যক কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। তো আমরা মধ্যক এবং গাণিতিক গড় নির্ণয় করে নিলাম। এখন আমরা গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণীটি প্রস্তুত করব। তো গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণী, তো এখানে আমরা সারণীটি অঙ্কন করে নিলাম। তারপরে মানগুলো লিখি, এখানে এক্স এফ, এখানে এক্স মাইনাস এক্স বার, তারপর গণসংখ্যার সাথে এই মানটা গুণ করতে হবে। তারপর অর্থাৎ এখানে আমরা গড় ব্যবধানটা নির্ণয় করব হচ্ছে গড় থেকে, গাণিতিক গড় থেকে আবার মধ্যক থেকে। তো এই জন্য একটা সারণীতে আমরা দুটা মান বের করে নিচ্ছি, আশা করি বোঝার কথা। আর শুধু গড় থেকে যদি নির্ণয় করতাম তাহলে শেষের যে দুটি কলাম, এই দুটি কলাম কিন্তু আসতো না। এখন আমরা মান বসাই, এক্সের মান এইগুলো, গণসংখ্যা এইগুলো আছে। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ এক্সের মান থেকে গাণিতিক গড়টা বিয়োগ করতে হবে। 60 থেকে গাণিতিক গড় যেটা ছিল সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এখানে আমরা পাই 3.81, বোঝার কথা। তারপর 61 থেকে ওই আবার গাণিতিক গড় বিয়োগ করব। ও এখানে দুটি কাজ আমি একবারে করে দিয়েছি। প্রথমে হচ্ছে, আমি আবার একটু রিপিট করছি, 60 থেকে গাণিতিক গড় বিয়োগ করে আমরা পাই, গাণিতিক গড় ছিল 63.81, 60 থেকে 63.81 বিয়োগ করলে আমরা পাই 3.81। এখন এইটার সাথে আমরা এই যেখানে এফ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই গণসংখ্যাটা গুণ করতে হবে। গুণ করে আমরা একবারেই এই ঘরটা পূরণ করে দিই। এই মানটাকে যদি 2 দ্বারা গুণ করি, 3.81কে এই যে গণসংখ্যা এখানে এফের মান হচ্ছে 2, গুণ করে আমরা পাই হচ্ছে 7.62। এটা যদি না বুঝে থাকি আমরা পরেরটা আবার একটু দেখি। 61 থেকে বিয়োগ দিতে হবে 63.81, তাহলে এখানে থাকে 2.81। এই 2.81 গুণন হবে শূন্যের সাথে, গুণন দিয়ে আমরা এই ঘরে বসাবো, বোঝার কথা। এটাও যদি না বুঝে থাকি তাহলে আমরা পরেরটা দেখি। 62 থেকে বিয়োগ দেব 63.81, বিয়োগ করলে থাকে 1.81। এই 1.81কে গুণ দেব হচ্ছে 15 দ্বারা, গুণন দিলে এখানে আমরা পাই 27.15। এইভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নিই। পূরণ করার পর এখানে আমরা এই ঘরের যোগফলগুলো লিখে নেব। সামেশন গণসংখ্যা এফের মান এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, অর্থাৎ এই সবগুলো মান গুণন করে আমরা পাই 118.14। এখন আমরা মধ্যক থেকে কিভাবে গড় ব্যবধান নির্ণয় করতে হয় তার জন্য যে একটা কাজ আছে, সেই কাজটা আমরা এখানে সম্পন্ন করে নেব। এখন আমরা এক্স মাইনাস মধ্যকের মানটা নির্ণয় করব, আর এদিকে গণসংখ্যা গুণ করে এই দুটি কলাম আমরা পূরণ করব। তো এই কলাম দুটি পূরণ করার আগে শিক্ষার্থীরা, অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিশেষভাবে আহ্বান করব, যারা নবম শ্রেণীর একদম পরিপূর্ণ প্রিপারেশন নিতে চাও তারা চাইলে কমেন্টস বক্সে, ডেসক্রিপশন বক্সে অনলাইন প্ল্যাটফর্মের কিছু ক্লাস দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে দেশের সেরা টিচারদের বা মেন্টরদের কোর্সগুলো কিনে নিতে পারো। বিশেষ ছাড় থাকবে এই লিঙ্ক থেকে যদি কেউ এই কোর্সগুলো ক্রয় করে থাকো। তো এখন আমরা এই ঘরটা পূরণ করি। এখানে আমরা যে কাজটা করব, আমাদের এক্সের মান হচ্ছে এই যে এই ঘর দিয়ে 60, 61, 62, 63 এভাবে 67 পর্যন্ত, আর আমাদের মধ্যক বের হয়েছিল 64। এখন আমরা এই ঘরটা পূরণ করব। 60 থেকে 64 বাদ দেব, এখানে পরম মানগুলো কিন্তু নিতে হবে, শুধু ধনাত্মক মান, মাইনাস মান এখানে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ মানের যদি মাইনাসও আসে এই পরম মানের জন্য ধনাত্মক হয়ে যাবে। 60 থেকে 64 বাদ দিলে থাকে হচ্ছে -4, কিন্তু আমরা পরম মান নেব, এর জন্য +4 নেব। 61 থেকে বাদ দিলে এখানে আমরা আবার গুণন করে নেব, 4-এর সাথে 2 গুণন দিলে 8 হয়। তারপর 61 থেকে 64 বাদ দিলে 3, 3-এর সাথে 0 গুণন দিলে 0 হয়। 62 থেকে বিয়োগ করলে থাকবে 2, 2-এর সাথে 15 গুণন দিলে 30 হয়। এইভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নেব এবং তারপর এই সবগুলো মান যোগ করব। তো যোগ করলে এখানে আমরা পাই 117। আমাদের কিন্তু গড় ব্যবধান নির্ণয়ের জন্য যে সারণী সেটি কিন্তু একদম কমপ্লিট। এখন আমরা সূত্রের সাহায্যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করি। এখানে সূত্র হচ্ছে এটা, গাণিতিক গড়ের সূত্র মিন ডিভিশন ফ্রম এক্স বার ইকুয়াল টু সামেশন এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড এন। এখানে আমরা মান বসাই 118.14, 100 দ্বারা ভাগ দিলে 1.18। তারপর আমরা মধ্যক থেকে যে গড় ব্যবধান সেটা সূত্র বসাই, সূত্র বসিয়ে এখানে আমরা মান বসাই 117কে 100 দ্বারা ভাগ দিলে 1.17। এরই সাথে আমাদের 3 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা 4 নং প্রশ্নে চলে যাচ্ছি। প্রতিদিন রিকশায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে
50 ও 80 টাকা খরচ হয়, অর্থাৎ সবুজের আসা যাওয়ার জন্য 50 টাকা আর মৌলির আসা যাওয়ার জন্য 80 টাকা খরচ হয়। এখন আমাদের কাছে যে প্রশ্ন, সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো। দুটি উপাত্ত দেওয়া আছে, এটার পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। দেখাও যে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এই দুটি প্রশ্নের সমাধান এখন আমরা করব। সমাধানের আগে শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব, ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া থাকবে স্পোকেন ইংলিশের। যারা অনর্গল অবলীলায় ইংলিশে কথা বলতে চাও তারা চাইলে এখানে ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখে যদি পছন্দ হয় চাইলে তোমরা অল্প মূল্যে এবং বিশেষ ছাড়ে কোর্সগুলো কিনে নিতে পারো। 4 নং প্রশ্নের সমাধান ক। তো এখানে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করব। সবুজ ও মৌলির যাতায়াত খরচ যথাক্রমে 50 ও 80 টাকা। সবুজ ও মৌলির যাতায়াত খরচের পরিসর হচ্ছে এই দুটার বিয়োগফল হবে 80 থেকে 50, অর্থাৎ আমরা বড় মান থেকে ছোট মানটা বিয়োগ দিলাম, থাকে হচ্ছে 30। এটা হচ্ছে আর এর মান। পরিসর দিয়ে আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি। আমরা ইতিপূর্বে এরকম একটা সূত্র বা নিয়ম আমরা শিখেছি। আমরা জানি দুটি সংখ্যার পরিমিত ব্যবধান সংখ্যা দুটির পরিসরের অর্ধেক। আমরা এই লাইনটা মুখস্থ রাখব। পূর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। দুটি সংখ্যার পরিমিত ব্যবধান সংখ্যা দুটির পরিসরের অর্ধেক। এই ধারণা থেকে আমরা এখানে পরিমিত ব্যবধানটা নির্ণয় করতে পারি। অতএব পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক হবে। পরিসরকে 2 দ্বারা ভাগ দিলাম, পরিসরের মান 30, 2 দ্বারা ভাগ দিলে 15। এটাই আমাদের হচ্ছে পরিমিত ব্যবধান। এখন খ নং প্রশ্নে চলে যাচ্ছে। খ নং প্রশ্নের সমাধান। 4 নং প্রশ্নের সমাধান খ প্রশ্নের সমাধানের আগে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট দিতে পারো। আর চাইলে তোমরা কে কোন ক্লাসে পড়ো, কে কোন স্কুলে পড়ো আমাদের সাথে শেয়ার করতে পারো। উপাত্ত দুটির গাণিতিক গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের গাণিতিক গড় লাগবে x = সামেশন x / 10। তো এখানে x এর মানগুলো হবে হচ্ছে 50 এবং 80, যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 65। যোগ করলে হয় 130, 2 দ্বারা ভাগ দিলে 65। তারপর উপাত্ত দুটির গড় ব্যবধান। আমরা এখানে গড় ব্যবধানের সূত্র লিখলাম। এখানে সর্বনিম্ন মান 1 আর সর্বোচ্চ মান হচ্ছে 2। তো এখানে আমরা এরকম সূত্র, অর্থাৎ x - x বার এরকম 2 বার লিখব। আর দুইটা মান উপাত্ত থাকার কারণে নিচে 2 দ্বারা ভাগ। এখন আমরা মান বসাই। 50 থেকে 65 বিয়োগ, 80 থেকে 65 বিয়োগ, আর এই মানগুলো যোগ হবে। বিয়োগ করলে পাই 15, আর এখানেও 15 যোগ দিলে 30 ভাগ হচ্ছে 2। আর এখানে আমাদের দেখাইতে হবে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। তো এখানে 30 কি ছিল? 30 আমাদের পরিসর ছিল। এই 30-এর পরিবর্তে আমরা আর লিখতে পারি। তো আর ভাগ 2, অর্থাৎ পরিসরের অর্ধেক আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যেটা প্রমাণ করতে পারছি সেটা হচ্ছে উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এখানে আমরা লিখতে পারি। সুতরাং উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক। এই ছিল 234 পৃষ্ঠার 3 এবং 4 নং প্রশ্নের সমাধান। পরবর্তীতে হাজির হব 5 এবং 6 নং প্রশ্নের সমাধান নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।